কথার আগামুন্ডু কিছুই বোধগম্য হলো না রিকশাওয়ালার। তিনি নীরবে রিকশা ঘুরিয়ে চালাতে শুরু করেন। পেছনে বসে থাকা অয়নের মনে তখন বৈশাখ মাসের প্রেমের ঝড় আলোড়ন তুলছে। গরমের ত্যক্ত স্নেহা অনেকগুলো নোটস ফটোকপি করাতে দিয়েছে। দোকানদার কাগজের কপি বানাতেই স্নেহা বাহিরে দাঁড়িয়ে ওড়না দিয়ে কখনো নিজেকে বাতাস দেওয়ার চেষ্টা করছে, তো কখনো নিজের ঘাম মুছে চলেছে। ছায়ায় আসার দোকানের শেডের নিচে চাইলে দাঁড়ানোর যেত অবশ্য, কিন্তু সেখানে একটা ছেলের দল হুমড়ি খেয়ে নিজেদের কাগজ ও ফটোকপি করানোর জন্য দাঁড়িয়ে আছে। সামান্য ছায়ার জন্য এত ছেলেদের মাঝে দাঁড়িয়ে থাকার মতো পাগল স্নেহা নয়। সয়ে নিল সেই গরম। কি এমন হবে? পোড়ার অভ্যাস স্নেহার বহু পুরনো, হোক সেটা রোদ বা জীবনে। রোদে পুড়তে পুড়তে স্নেহার স্মৃতি পটে হঠাৎ ভেসে ওঠে গতকাল দুপুরের একটা দৃশ্য। নিতুনের মা নীলা বেগমের সঙ্গে আলাপ চলছিল তখন তার। ভদ্রমহিলা স্নেহাকে বলেন যে নিতুনের যেহেতু আপাতত আর স্কুলে যাওয়া সম্ভব নয়, তাই স্নেহা যেন নিতুনকে বাসায় একটু সময় নিয়ে 1-2 ঘন্টা বেশি পড়িয়ে স্কুলের পড়াটা পুষিয়ে দিয়ে যায়। বিনিময়ে অবশ্য স্নেহার বেতন 2 গুণ বৃদ্ধি পাবে। স্নেহা একাকী একটা মানুষ হলেও তার টাকার প্রয়োজন রয়েছে খুব। মার রেখে যাওয়া সম্পত্তি যদিও আছে স্নেহার নামে, কিন্তু স্নেহার কেন যেন সেই সম্পত্তির প্রতি বিশেষ আগ্রহ নেই। মার জিনিস যেভাবে আছে সেভাবেই থাকুক। তাছাড়া স্নেহা এই খেটে খাওয়া জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছে। কখনো একেবারে অক্ষম হয়ে গেলে তখন না হয় সেই সামান্য জমিতে একটা বাসা তুলে ঠাঁই নেওয়া যাবে। গতকাল নীলা বেগমের সেই প্রস্তাবে স্নেহা রাজি হয়ে যায়। এরকম সুযোগ স্নেহাও হাতছাড়া করে না। তবে সে নীলা বেগমকে জানিয়েছে যে এক চাপে প্রতিদিন এতক্ষণ পড়ানো তার পক্ষে হয়তো সম্ভব হবে না। মাঝে মধ্যে সে দুপুরে নিতুনকে 1 ঘন্টা এবং সন্ধ্যার পর 1.5 ঘন্টা পড়িয়ে দিয়ে যাবে। এতে করে নিতুন এবং স্নেহা দুজনের উপর চাপ কম পড়বে। নীলা বেগম রাজি হয়। তারপর নীলা বেগম বলেন, এসেছো যেহেতু তোমার ছাত্রকে দেখে আসো। ওর পায়ের কি অবস্থা করেছে সেটা দেখে তুমি রামধমক লাগাও। আমি ততক্ষণে একটু রান্নাটা দেখে আসি। বলেই নীলা বেগম চলে যান রান্নাঘরে। স্নেহা নিজের হাতের খালি গ্লাসটার দিকে তাকায়। ভদ্রমহিলা কষ্ট করে বানিয়েছেন বলে জিনিসটা না খেয়ে রেখে দেওয়া অপমানজনক হবে বলে স্নেহা নিজের নীতির বিরুদ্ধে গিয়ে অন্য কারো ঘরে শরবত পান করছে। খালি গ্লাসটা রেখে স্নেহা উঠে দাঁড়ায়। এসেছে সেহেতু নিতুনকে দেখে নেওয়া উচিত বলে মনে হয়। তাই রুম থেকে বেরিয়ে এগিয়ে যায় নিতুনের রুমের দিকে। দরজা খোলাই ছিল। নিতুন বিছানায় হেলান দিয়ে বসে ট্যাবে গেমস খেলছে। আব্বু ওর উপর সদয় হয়েছে। অসুস্থ নিতুন বিছানায় বসে আর কি বা করবে, তাই সময় কাটানোর জন্য ওকে গেমস খেলার অনুমতি দেওয়া হয়েছে। মিসকে দেখতেই নিতুনের স্টুডেন্ট সত্তা জেগে ওঠে। সে দ্রুত হাত থেকে ট্যাব ফেলে সালাম দেয়। সালামের জবাবে নিলেও স্নেহা দরজার ওখানেই দাঁড়িয়ে রয়। ভেতরে পা রাখতে অস্বস্তি হচ্ছে তার। নিতুন ব্যাপারটা আজ করতে পেরেই বলে, মিস, আপনি এসে বসুন। ভাইয়া ঘুমাচ্ছে চুপচাপ। অসুস্থ তো, তাই আম্মু দুজনকে এক রুমে রেখেছি। দুজনে আলাদা রুমে থাকলে আম্মুর খেয়াল রাখতে কষ্ট হতো, তাই আর কি। নিতুনের বাবু ভাইয়া আসলেই বেহুশের ন্যায় ঘুমাচ্ছিল। ওনার অর্ধেক শরীর ছিল কমফোর্টার দিয়ে ঢাকা, মুখটা অন্যদিকে ঘোরানো ছিল। তাই স্নেহা কিছুটা 2 কদম এগিয়ে রুমে পা রেখে নিতুনের খোঁজখবর নিতে থাকে স্বভাব সুলভ রাগ দেখিয়ে। এরই মধ্যে নীলা বেগম এসে হাজির হতে নিতুন মাকে নিজের কাছে ডাকে। কানে কানে কি যেন বলে। নীলা বেগম হেসে বলেন, এটা এভাবে কানে কানে বলার কি আছে? এই স্নেহা, তুমি বসো। না খেয়ে আজকে কোথাও যেতে পারবে না। আন্টি কিন্তু রাগ করবো। শখ করে রেঁধেছি, কিন্তু ছেলে দুটো খাওয়ার অবস্থা নেই। অন্তত তোমাকে শখ করে নিজের রান্না খাওয়াতে পারলে শান্তি পাবো।
কথাটুকু বলেই নীলা বেগম নিতুনকে ধরে অন্য একটা রুমের ওয়াশরুমে নিয়ে যায়। মিসের সামনে দিয়ে এই রুমের ওয়াশরুমে যেতে তার লজ্জা লাগছিল। প্রথমত নীলা বেগমের অয়নের সৎ মা হওয়ার ব্যাপারটা শুনে, এবং দ্বিতীয়ত নীলা বেগমের এমন আদর শাসন মিশিয়ে অধিকার খাটানোতে স্নেহা কিছুটা এলোমেলো হয়ে পড়েছিল। নিতুন এবং নীলা বেগমের পিছু পিছু তারও রুম থেকে বেরিয়ে যাওয়ার কথা খেয়াল ছিল না। যখন সম্ভিত ফিরে পেল তখন তার চোখে পড়ে বিছানায় অসুস্থ পড়ে থাকা অয়ন। অন্যদিকে ফিরিয়ে রাখা মুখটা ঘুমের ঘোরে স্নেহার দিকে ফিরিয়েছে। নীলা বেগম হয়তো সত্যিই বলেছিলেন, মায়ায় মোড়ানো একটা মুখ। অসুস্থ অবস্থায় চেহারায় মায়ার ছাপ যেন বেড়ে গিয়েছে। হুট করে ঘুমের ঘোরে জ্বর কাতরে স্বরে মাকে ছোট্ট করে ডাকে অয়ন। স্নেহা বুঝতে পারে এই ডাক নীলা বেগমের উদ্দেশ্যে নয়, এই ডাক নীলা বেগমের বাবুর নিজের জন্মদাত্রী মায়ের উদ্দেশ্যে। স্নেহার হুট করে মনে হয় তার চোখের সামনে শুয়ে থাকা এই লোকটা অয়ন নয়, এই লোকটা একটা মাহারা ছেলে, যার দিকে তাকিয়ে স্নেহা নিজেকেই হঠাৎ দেখতে পাচ্ছে। স্নেহার মনের কোণে লুকিয়ে থাকা মায়া হঠাৎ সামান্য উকি ঝুঁকি দিয়ে বেরিয়ে আসে। সে কেমন এক দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে রয়। তারপর হুট করেই হুঁশ ফিরে পেতে স্নেহা বেরিয়ে আসে সেই রুম থেকে। ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে দৃষ্টি নত করে রয়। নিজের মনকে শাসিয়ে বলে, তুই এবং ওই লোক এক না। ওই লোকের মা না থাকলেও একটা আম্মু আছে। তোর সেই সব কিছুই নেই। বোকা হবি না স্নেহা, তুই বোকা না। ওই লোক অয়ন মাহমুদ হয়ে জন্মেছে, তুই জন্মেছিস স্নেহা তাসমিয়া হয়ে। অয়ন এবং স্নেহা ভিন্ন দুই জগতের বাসিন্দা। কত মানুষেরই তো মা নেই, এতে মায়া উতলে ওঠার মতো তো কিছু হয়নি। নিজ মনে আরও বিভিন্ন বুলি আউড়ে নীলা বেগমের আয়োজন করা দুপুরের খাবার সামান্য সৌজন্যতার খাতিরে মুখে তুলে বেরিয়ে এসেছিল স্নেহা। রিকশা না পেয়ে হেঁটে মূল রোডের উদ্দেশ্যে হাঁটছিল সে। তবে কিছু দূর যেতেই কেমন পেট উতলে রাস্তার ধারে বমি করে সব উগরে দেয় সে। গতকাল দুপুরে গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের এই অবস্থা দেখে স্নেহার কেবল একটা কথাই মনে হয়েছিল, কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, তেমন স্নেহার পেটে জীবনে খাতের যত্ন হজম হয় না। প্রকৃতি সেটা আবারও প্রমাণ করে দিল। গতকালের স্মৃতি থেকে স্নেহা যখন বেরিয়ে আসে তখনও তার আরেকটা ফাইলের কাগজের ফটোকপি চলছে, শেষ হতে এখনো বেশ সময় বাকি। স্নেহা ওড়না দিয়ে আবারও নিজের তীর তীর করে ঘামতে থাকা গলা মুছতে নিলে হুট করে তার কামিজের এক কোণে টান পড়ে। স্নেহা চোখ নামিয়ে নিচে তাকায়। একটা মেয়ে বাচ্চা দাঁড়িয়ে তার কামিজ ধরে টানছে। বাচ্চাটা যে ফুল বিক্রেতা তা তার বেশভূষাতেই স্পষ্ট। স্নেহাকে তাকাতে দেখে বাচ্চাটা জিজ্ঞেস করে, আপা কোন ফুলটা সুন্দর? বাচ্চাটার হাতে একটা ছোট্ট বালতি, সেখানে রয়েছে হরেক রকমের গোলাপ, লাল, গোলাপি, সাদা, হলুদ। স্নেহা অনাগ্রহ নিয়ে জবাব দেয়, জানি না। বাচ্চাটার সঙ্গে সঙ্গে প্রতিটা রঙের একটা করে ফুল নিয়ে মোট 4টা গোলাপ এগিয়ে দেয় স্নেহার দিকে। স্নেহা বিরক্ত নিয়ে বলে, টাকা নেই রে। বাচ্চাটা কিভাবে যেন স্নেহার হাতে 4টা গোলাপ ধরিয়ে দিয়ে বলে, টাকা লাগতো না, ভাইয়ে 100 গোলাপের দাম দিছে, আপনি চাইলে সবটি নিতে পারেন ফুল। এই ছাতাও রাখেন, রোদে দাঁড়াইয়া থাকেন না। স্নেহা চরম বিস্মিত, অবাক হয়ে সে নিজের হাতে গছিয়ে দেওয়া ফুলগুলো এবং বাচ্চা মেয়েটার এগিয়ে ধরে রাখা ছাতার দিকে তাকিয়ে আছে। তার বিস্ময়তা কাটার পূর্বেই একটা আখের শরবত বিক্রেতা তার সামনে এসে এক গ্লাস শরবত হাতে হাজির হয়ে বলে, আপা অনেক গরম পড়ছে, খাইয়ে নেন তাড়াতাড়ি, ভালো লাগবো। এমন তাজ্জব ঘটনায় স্নেহার চেঁচানোর কথা, কিন্তু স্নেহা চেঁচাতে পারল না। তার পূর্বেই সে দেখতে পেল চোখের পলকে তার সামনে দিয়ে একটা বাইক চলে গিয়েছে। বাইকটা এবং বাইকে বসে থাকা হেলমেট পরিহিত মানুষকে চিনতে তার খুব একটা অসুবিধা হলো না। সেটা সেই অসভ্য লাফাঙ্গা স্ট্রকার বাইকওয়ালা। স্নেহা লোকটাকে নাগালে পেল না, তবে সে পেছন থেকে চেঁচিয়ে ওঠে,
এক্ষুনি বাইক থামাও, লাফাঙ্গা কোথাকার। পৃথিবীতে অসংখ্য অদ্ভুত ঘটনা ঘটে, এর মধ্যে নিজের জীবনের সব থেকে অদ্ভুত ঘটনাটা নিতুন আজ দেখতে পেল। তার সামনের চেয়ারে বসে থাকা স্নেহা মিস অন্যমনস্ক হয়ে আছে। শুধু যে অন্যমনস্ক তা নয়, বরং খুব গভীর কোনো ভাবনাই বোধ হয়ে আছে। পড়ানোর সময় যে মিস কিনা কারো কল অব্দি রিসিভ করে না, তিনি গত 4 মিনিট ধরে অন্য ধ্যানে ডুবে আছে। এটা যেন নিতুনের বিশ্বাসই হচ্ছে না। হুট করে কি হলো মিসের? উনি কি কোনো কারণে চিন্তিত, নাকি মিস প্রেম টেমে পড়েছে? নিতুন আর চোখে ভালো করে মিসকে পরখ করলো। স্নেহা একটা কলম হাতে বসে সাদা দেয়ালের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। না, মিসের চোখে প্রেমিকের ধ্যানে মুশকুল ভাবটা নেই। তার মানে প্রেমে টেমে পড়েনি। খুব সম্ভবত এটাই ভাবছে নিতুনকে। নতুন কি শাস্তি দেওয়া যায়? আরও মিনিট 2 অপেক্ষা করে নিতুন এবার বাধ্য হয়ে স্নেহাকে ডাকে। মিস, অঙ্ক করেছি। স্নেহার সম্মতি ফেরে। কিছুটা অপ্রস্তুত সে। ছাত্রের সামনে অন্যমনস্ক হয়ে পড়াটা একটা লজ্জাজনক ব্যাপার যেন। স্নেহা খাতা নিয়ে নিতুনের করা অঙ্কগুলোর উত্তর দেখতে থাকে। নিতুন এই পর্যায়ে একটু সাহস করে জিজ্ঞেস করে। মিস, আপনি ঠিক আছেন? স্নেহা এই প্রশ্নের জবাব দেয় না, বরং নিতুনের উপর রেগে ধমকাতে শুরু করে। তুমি সারাদিন বাসায় করোটা কি? এই অঙ্ক কি নতুন শেখানো হয়েছে তোমার? এই উপপাদ্যটা এখন অবধি 4 বার ভেঙে বুঝিয়েছি তোমাকে, তবুও খাতায় এগুলো কি সব লিখে রেখেছো তুমি? পরীক্ষার খাতায় তুমি এইসব লিখে দিয়ে আসবে? স্নেহাকে অন্যান্য দিনের তুলনায় আজ একটু বেশি রাগী মনে হচ্ছে। তার কথার সঙ্গে যেন আগুন ঝরছে। নিতুন এতে ঘাবড়ে যায় কিছুটা। নীলা বেগম ততক্ষণে স্নেহার উচ্চ স্বর শুনে ছেলের রুমে এসে উপস্থিত হয়েছে। কিছুটা রেগেই তিনি স্নেহাকে জিজ্ঞেস করে। আবার কি করছে ও? স্নেহা রাগ ঝাক করে না, নিতুনের প্রতি চরম রাগ নিয়ে নীলা বেগমকে জানায়। আন্টি, ওর গত 2 মাসের খাতা চেক করুন। এই একটা উপপাদ্য আমি ওকে বারবার করিয়েছি, আপনি নিজেই দেখুন। আমি সময় নিয়ে ভেঙে ভেঙে বোঝানোর পরেও ওকে জিজ্ঞেস করি ঠিকঠাক বুঝেছে কিনা। ও সবসময় উত্তর দেয় ও বুঝতে পেরেছে। ও যদি বুঝেই থাকে তাহলে ম্যাথ করতে দিলে খাতায় কখনো আমি সঠিক আউটকামটা পাই না কেন? এতটা অমনোযোগী আচরণ কিভাবে সহ্য করবো বলুন? আমার কি করা উচিত? আমার রেগে যাওয়াটা কি ভুল হচ্ছে? নীলা বেগম ক্ষিপ্ত দৃষ্টি মেলে ছোট্ট ছেলের দিকে তাকিয়ে আছে। নিতুন তখন অপরাধীর মতো মাথা নত করে বসে আছে। স্নেহার রাগ হওয়াটা অযৌক্তিক নয়, উল্টো নীলা বেগমও ছেলের পড়াশোনা নিয়ে এই হেয়ালিপনা দেখে বিরক্ত। সাধারণ ঘরের মেয়ে ছিলেন নীলা বেগম, কথাবার্তায় তাই সেই সাধারণ আচরণ মিশে আছে ওনার। 10টা বাঙালি মায়ের মতোই তিনি ছেলেকে শাসালেন। কি সমস্যা তোর? তোর আব্বু কোন জিনিসটার অভাব রাখছে? কিসের অভাবে তুই মন দিয়ে পড়ছিস না? তুই ক্লাসে টপ কর, সেরকম কিছু তো আমরা চাইছি না। একটা এভারেজ রেজাল্টের আশা করাটাও কি ভুল? এতটা অবাধ্য কেন তুই? তোর ভাইয়াকেও তো পড়াশোনা করিয়েছি আমরা, ও তো কখনো তোর মতো এরকম অমনোযোগী আচরণ করেনি। নীলা বেগমের বলা শেষ দুটো বাক্য পছন্দ হলো না স্নেহার। নিতুনের সঙ্গে নিতুনের ব্যাপারে কথার মাঝে বড় ছেলের গীত গাওয়াটা খুব একটা কার্যকরী ব্যাপার নয়। বাচ্চাদের পড়াতে পড়াতে টুকটাক বাচ্চাদের সাইকোলজি বুঝতে পারে স্নেহা। এরকম তুলনা দিলে বাচ্চাদের মন উল্টেও আরও ছোট হয়। তাই সে কণ্ঠে পরিমিত ভদ্রতা রেখেই বলে। সরি আন্টি, কিন্তু ওর ব্যাপারে কথা বলার সময় ওর সামনে প্লিজ কখনো ওর বড় ভাইকে টেনে কথা বলবেন না। ওর বড় ভাই পড়াশোনায় ভালো ছিল বলে ওরও ভালো রেজাল্ট করাটা জরুরি না। ওর ভালো রেজাল্ট করা জরুরি শুধুমাত্র ও নিতুন বলেই। ওর আব্বু আম্মু ওকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য এত পরিশ্রম করে বলেই ওর মন দিয়ে পড়াশোনা করা উচিত। নীলা বেগম স্নেহার উপর রাগ হয় না, বরং বুঝতে পারে তার কথার অর্থ। তবু ওনার রাগ কমে না খুব একটা। উনি ধপ করে নিতুনের বিছানার এক কোণে বসে পড়েন, বলতে থাকেন। ওর আব্বুকে বিচার দিয়েও দেখি লাভ হচ্ছে না। শরীরের যেই অবস্থা বানিয়ে রেখেছে, বেতের বাড়ি দেওয়াও সম্ভব না। তুই কি করলে একটু মানুষ হবি রে নিতুন? স্নেহা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ভদ্রমহিলা রাগে কিছুটা হাইপার হয়ে উঠেছেন। কি এক মুসিবত! স্নেহা একবার নিতুনের নত অপরাধী মুখটা দেখে নেয়।
পরপর নীলা বেগমকে আশ্বস্ত করে বলে, আমি ওর সাথে কথা বলছি আন্টি, আপনি টেনশন নিয়ে হাইপার হবেন না, পরে আলাদা করে ঠান্ডা মাথায় ওকে বুঝাবেন। রান্নাঘরে লম্বা সময় ধরে দাঁড়িয়ে থেকে নীলা বেগমের মাথা গরম ছিল। তিনি ছেলের উপর রাগ ঝেড়ে নিজেকে আর অস্থির করে তুললেন না। আপাতত জন্য বোঝানোর দায়িত্ব স্নেহার আওতায় ছেড়ে দিয়ে উনি রুম থেকে বেরিয়ে যান। স্নেহা এবার ঘাড় ঘুরিয়ে তাকায় নিতুনের পানে। 2 মিনিট সময় নিয়ে মনে মনে ভাবতে থাকে ছেলেটার আক্কেল কিভাবে ঠিক করা যায়। জ্বরের কারণে 3 দিনের ছুটি কাটিয়ে আজ থানায় ফিরছে অয়ন। গতকাল স্নেহাকে দেখে বাসায় ফিরে সেই লম্বা ঘুমে সারাদিন কাটিয়ে দিয়েছে। দুর্বল শরীরটাকে বিছনায় দিয়ে কর্মজীবনের চাপের জন্য প্রস্তুত করতেই ঘুমকে বেছে নেয় সে। তার এই কাজের ফলাফল অবশ্য বেশ ভালো এসেছে। স্নেহার মুখদর্শন, আম্মুর যত্ন এবং প্রচুর বিশ্রামে সে এখন পুরোপুরি সুস্থ বোধ করছে। যেহেতু গত 3 দিন অয়ন পুরোপুরি কাজ থেকে বিচ্ছিন্ন ছিল, তাই থানার পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। সকল রিপোর্ট পেতেই সে ওসি মনিরুলকে নিজের অফিসে ডেকেছেন। ওসি মনিরুল চেহারাটা কেমন বিষণ্ণ দেখাচ্ছে। অয়ন কারণ জানতে চাইলেই সে জানায়, স্যার, মাদকের কেসে আপনি এমপি সাহেবের বিরুদ্ধে যে সব প্রমাণ সংগ্রহ করেছিলেন সেগুলো রাতের আধারে হাওয়ায় মিলে গিয়েছে। থানায় কোনো প্রমাণ মজুত নেই। ওনার বিরুদ্ধে প্রসিকিউশন আর সম্ভব নয়। অয়ন শোনে সবটা, কিচ্ছু বলে না। সে নীরব রয়। ওসিকে ইশারায় যাওয়ার অনুমতি দেয়। ওসি মনিরুল প্রস্থান করতেই একাকী রুমটায় অয়ন 1 মিনিট থম মেরে বসে থাকে। তারপর হুট করেই 2 হাতে নিজের মুখ ঢেকে চেয়ারে পিঠ এলিয়ে দেয়। 3টা দিন, মাত্র 3টা দিন অয়ন থানায় আসেনি। 3 দিনে কি না এমপির বিরুদ্ধে জোগাড়কৃত সকল প্রমাণ হাওয়া হয়ে গিয়েছে। অয়নের অনুপস্থিতির ফায়দা লুটে প্রতিপক্ষ চাল চেলেছে। তবে অয়ন এখানে আরেকটা ব্যাপারও বুঝতে পারছে। থানার ভেতর ভল্ট থেকে প্রমাণ উধাও হয়ে যাওয়া মানে এই ঘটনায় থানার ভেতরের লোকও জড়িত রয়েছে। বাহিরের রাজনৈতিক প্রভাবে সাড়া দিয়েছে এই থানারই কোনো কর্মকর্তা। কে হতে পারে সে? অয়নের মাথা ধরে যায়। সন্দেহের দিয়ে থানার সকল কর্মকর্তার দিকে যায়। যতই প্রমাণ সংগ্রহ করুক না কেন, ভেতরে এরকম গোপন শত্রু গাদ্দারি করার জন্য থাকলে আসলে দিন শেষে কিছুই প্রমাণ করা সম্ভব না। অয়ন তেমন একটা অবাক হয়নি এই বিষয়টা নিয়ে। এটাই বাংলাদেশ। ক্ষমতার প্রভাবে এখানে অনেক কিছুই সম্ভব। অয়ন যদিও নিজের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু এই দেশে একজন অয়ন দিয়ে সুষ্ঠু বিচার কখনোই সম্ভব না। দুধে যেমন একটা মাছি থাকলে পুরো দুধ নষ্ট হয়ে যায়, তেমনি একটা থানায় একটা কর্মকর্তাও যদি গাদ্দার হয়, সেক্ষেত্রে পুরো থানায় সকলের পরিশ্রমে বিফলে যাওয়া নিশ্চিত। যুথিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে, ভরে আধারে ভুবন। স্নেহার রুমমেট মেয়েটা মোবাইলে গান ছেড়ে খুব আয়োজন করে টেবিলের উপর থাকা ছোট্ট আয়নার সামনে সাজতে বসেছে। গানটা অবশ্য স্নেহার অনুমতি নিয়ে পেলে করেছে মেয়েটা। গানের প্রতি বিশেষ আগ্রহ না থাকা সত্ত্বেও স্নেহা বারণ করেনি। আর মেয়েটা এভাবেই স্নেহার বিরক্ত না করে নিজের মতো খুব সমেজে চলে থাকে। স্নেহাও এই ব্যাপার নিয়ে মোটামুটি সন্তুষ্ট। সে তো এমন জীবন চেয়েছিল যেখানে কেউ তার আশেপাশে অহেতুক আলাপ করে তাকে বিরক্ত করবে না। বই কোলে নিয়ে সিঙ্গেল বিছানায় হেলান দিয়ে বসে থাকা স্নেহার নজর হঠাৎ আপনা আপনি চলে যায় টেবিলের সামনে বসে সাজতে থাকা মেয়েটার দিকে। গায়ে চমৎকার এক শাড়ি জড়িয়ে মেয়েটা কি সুন্দর করে তৈরি হচ্ছে। মুখে স্নেহার নাম না জানা অসংখ্য মেকআপ প্রোডাক্ট মেখেছে। তবে আপাতত চোখে যে এই জিনিসটা লাগাচ্ছে সেটার নাম স্নেহার জানা আছে, কাজল। মেয়েটা নিজের সুন্দর চোখে কাজল টেনে সেই চোখদ্বয়কে আরও সুন্দর বানাচ্ছে। দৃশ্যটা দেখতে দেখতে স্নেহার মনোযোগ পড়াশোনা থেকে সরে যায়। এসব শাড়ি অথবা
সাজগোজের ধারে কাছে স্নেহার কখনো ঘেঁষা হয়নি। এই সাজগোজের ব্যাপারটাকে স্নেহার কখনোই নিজের জন্য মনেই হয়নি। এই যেমন ঐন্দ্রিলা যে এত সুন্দর করে সাজছে, ব্যাপারটা তার উপর মানানসই লাগছে। শাড়ি, চুড়ি, আলতা সব মিলিয়ে এক অদ্ভুত মহিমা এবং দ্রুতি ছড়াচ্ছে মেয়েটা। কিন্তু একইভাবে স্নেহা যদি সাজে, তাকে দেখাবে জঘন্য। সারাদিন রোদে পুড়ে এবং ঘামে ভিজে কমলা সেজে ঘুরে বেড়ানো মেয়ের গায়ে খুবই বিশ্রী দেখাবে এসব আয়োজন। স্নেহারা তো চাইলেই পারে না ওই ঐন্দ্রিলার মতো সাজতে। স্নেহার ভাবনার জগতে ছন্দপতন ঘটে ফোনের রিংটনের শব্দে। বালিশের পাশে থাকা স্ক্রিন ফাটা ফোনটা হাতে তুলে নেয় স্নেহা। স্ক্রিনে ভেসে ওঠা অচেনা নাম্বারটার দিকে 2 সেকেন্ড তাকিয়ে থেকে ফোনটা রেখে বইয়ে মুখ গুজে সে। অচেনা নাম্বার থেকে কল এলে সে কখনো প্রথমবারই কলটা রিসিভ করে না, কিন্তু একবার কলটা কেটে গিয়ে দ্বিতীয়বার আবারও বেজে উঠলে স্নেহা বই রেখে কলটা রিসিভ করে। ফোন কানে চেপে ধরে অপেক্ষা করে কল দেওয়া ব্যক্তির কিছু বলার অপেক্ষায়। সেকেন্ড 10 গড়ায়, ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। স্নেহা কিছুটা বিরক্ত হয়ে নীরবতা ভেঙে নিজেই প্রশ্ন করে, কে? ওপাশ থেকে 5 সেকেন্ড নীরবতার পর একটা ভারী পুরুষালী স্বর বলে ওঠে, শ্রেয়া ঘোষালের যুগে বসে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনছেন? অবাক হলাম আমি, আপনি গান পছন্দ করেন, ধারণা ছিল না। পরিচয় জানতে চাওয়ার পিঠে আগন্তুকের এমন অদ্ভুত জবাবে স্নেহার কপালে ভাঁজ পড়ল। রুমটা তখনও হেমন্ত মুখোপাধ্যায়ের স্বরে গাওয়া এই মেঘলা দিনে একলা এই গানে মুখরিত। স্নেহা রুম ছেড়ে বেরিয়ে চলে যায় হলের বারান্দায় নিরিবিলি একটা দিকে। ঠান্ডা মাথায় এবার রাগ ঝেড়ে জানতে চায়। নাম পরিচয় কি? অপর পক্ষের ব্যক্তিটি ভনিতা না করে উত্তর দেয়। রাগ হয়ে আপনি লাফাঙ্গা বলে ডেকেছিলেন? স্নেহার সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটা সেই অসভ্য ইতর স্টোকার ছেলেটা। কি মারাত্মক চালো! স্নেহার নাম্বারও জোগাড় করে ফেলেছে। নিশ্চয়ই রিচার্জ করার দোকানটা থেকে নাম্বারটা মেরে দিয়েছে। এই ছেলে কি বুঝতে পারছে যে ও ভুল মেয়ের সঙ্গে এরকম ফালতু আচরণ করছে? স্নেহা রেগে গিয়ে কল কাটে না, বরং রাগটা নিজের কণ্ঠ মিশিয়ে চিপে চিপে বলে, প্রথমে চিরকুট, তারপর রিক্সা, অতঃপর গোলাপ, ছাতা, আখের শরবত। কি প্রমাণ করতে চাইছো তুমি? খুব বড় বাপের ছেলে তুমি। ভুল জায়গায় এসেছো, নিজেকে শুধরে নাও। স্নেহা স্ট্রোকে হুমকি দিচ্ছে। অপর পাশে ভারী স্বরের ছেলেটা বোধহয় কিছুটা হাসলো, অতঃপর বলে, স্নেহা কৃষ্ণচূড়া গাছের নিচে আসেননি সেদিন। আমি অবাক হইনি মোটেও, বরং আসলেই আমি আরও অবাক হতাম। আমি খুব বড় বাপের সন্তানও নই, তবে সঠিক জায়গায় আটকিয়েছি এতটুকু বুঝতে পারছি। আমি কিছু প্রমাণ করতে চাইছি না, আপনার জীবন সহজ করতে চাইছি কেবল। এখন আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও পিছু পা হওয়া সম্ভব নয় আমার পক্ষে। দ্যাট সুইট। স্নেহার রাগে কাক কাঁপতে থাকে। তার জীবন সহজ করতে চায় মানে? কে এই ছেলে? কোথা থেকে এসেছে? কোন সাহসে স্নেহাকে এমন একটা কথা বলল? স্নেহাকে কি কাউকে বলেছে তার জীবন সহজ করে দিতে? তাহলে স্নেহা আর ভদ্র জবাব দিতে পারে না, বরং এই অচেনা ছেলেকে মুখের উপর বলে দেয়, থাপড়ে দাঁত ফেলে দেবো একদম। আমার সঙ্গে ফাজলামো করতে আসলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আর কখনো এই ধরনের দুঃসাহস যেন না দেখি আমি। বলেই স্নেহা কলটা কেটে দেয়। শুধু কেটে ক্ষান্ত হয় না, বরং সরাসরি নাম্বারটায় ব্লক করে দেয়। বারান্দার রেলিংয়ের কাছে দাঁড়িয়ে স্নেহা বড় করে দুটো নিঃশ্বাস নেয়। চেনা নেই জানা নেই একটা স্নেহাকে আড়াল থেকে স্টক করে তার জীবন সম্পর্কে ধারণা নিয়ে ফেলেছে। ধারণা নিয়েই থামেনি, স্নেহার ওপর দয়াও দেখাচ্ছে। এতটা সাহস কোথা থেকে পেল? স্নেহা চায় না কারো সাহায্য, চায় না কারো দয়া, না চায় কারো এসব খেলা ধুলা গাছের অনুভূতির শিকার হতে। এই ছেলে যদি এখানেই না থামে, তাহলে স্নেহা ওকে দেখে নিবে। এই পরোপকারী শাস্তে চাওয়া ভূত ভালো করে ঘাট থেকে নামিয়ে দিবে।
আজ সকালে নামাজের জন্য ঘুম থেকে উঠতেই খুব অদ্ভুত একটা দৃশ্যর সাক্ষী হলেন নীলা বেগম। ছোট্ট ছেলের রুমের লাইটটা জ্বলছে। লাইট জ্বলে থাকার রহস্য ভেদ করতে উনি অর্ধেক চাপিয়ে রাখা দরজা ঠেলে ভেতরে উকি দেন। চোখের সামনে দেখা দৃশ্যটা ঠিক বিশ্বাসযোগ্য ঠেকে না। নীলা বেগম ঘাবড়ে যান। দ্রুত নিজের রুমে ফিরে গিয়ে অজু করতে উঠা স্বামীকে টেনে আনে ছেলের রুমে। নিতুন তখন সোজা হয়ে বিছানায় হেলান দিয়ে বসে ট্যাবে ম্যাথের একটা চ্যাপ্টারের ওপর ওয়ান শর্ট ক্লাস করছিল। আচানক আম্মু আব্বুকে এভাবে হুমড়ি খেয়ে রুমে প্রবেশ করতে দেখে সে নিজেও ঘাবড়ে যায়। চমকে গিয়ে প্রশ্ন করে। তোমরা? নীলা বেগম জিজ্ঞেস করেন। কি করছিস তুই? আমি তো অনলাইন ক্লাসে ম্যাথের একটা চ্যাপ্টার বেসিক ক্লিয়ার হচ্ছিলাম। তোমরা এভাবে রুমে এলে কেন? কি হয়েছে? কামরুজ্জামান সাহেবও স্ত্রীর মতোই তাজ্জব হয়ে ছেলেকে দেখছেন। তবে তিনি এত নাটকীয়তা করলেন না, বরং স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করেন। এত সকালে কিভাবে উঠলে তুমি? আবার বসে বসে ক্লাসও দেখছো? হুট করে এই পরিবর্তন কেন? হ্যাঁ? নিতন বিরক্ত হয়। পড়াশোনা না করলেও তাকে কথা শুনতে হয়। এখন পড়তে বসার পরও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। সে আসলে যাবেটা কোথায়? মনের বিরক্তি চেপে গিয়ে নিতুন জবাব দেয়। মিস বুঝিয়ে গিয়েছে পড়াশোনার ব্যাপারে। অয়নও তখন কেবল নামাজের জন্য উঠেছিল। মা বাবার কণ্ঠ শুনে সে রুম থেকে বেরিয়ে ভাইয়ের রুমের দরজার কাছে আসতেই দেখে অসচরাচর দৃশ্যটা। সেই সঙ্গে শুনতে পায় নিতুনের বলা কথাটাও। মিস বুঝিয়ে গিয়েছে। স্নেহার বুঝ মেনে নিতুন এই ভোরবেলায় পড়তে উঠেছে। নিতুন ততক্ষণে বলে চলেছে। পাটা ঠিক হলে নামাজ ধরার চেষ্টা করব। এখন থেকে একটু মন দিয়ে পড়ারও চেষ্টা করব। নীলা বেগম যেন বিশ্বাস করতে পারছেন না ছেলের কথা। তিনি প্রশ্ন করে বসেন। এসব করার বিনিময়ে কি নতুন গেমিং স্টেশন লাগবে নাকি? নিতুন মাথা নেড়ে বলে। না, আমি বিনিময়ে কিছু নিলে ব্যাপারটা ইভেন হবে না। তোমরা আমার ফিউচারের জন্য অনেক কিছু ইনভেস্ট করছো। বিনিময়ে আমার একটা দায়িত্ব ভালো রেজাল্ট করা। তাহলে ব্যাপারটা ব্যালেন্সড হবে। অয়ন জিজ্ঞেস করে বসে। এটা কি তোর মিস বলেছে? নিতুন মাথা নেড়ে হ্যাঁ জানায়। অয়নের স্নেহার প্রতি ভালো লাগাটা দুম করে আরেকটু বেড়ে যায়। আরও একবার মুগ্ধ হয় সে। স্নেহার প্রতি নীলা বেগম এবং কামরুজ্জামান সাহেবও খুশি হয়েছেন। মেয়েটা কিভাবে নিতুনকে বুঝিয়েছে তা জানার আর আগ্রহ নেই তাদের। ছোট্ট ছেলের যে সুবুদ্ধি হয়েছে তাতেই ওনারা খুশি। উত্তপ্ত দুপুরে একটা ভ্যানের সামনে দাঁড়িয়ে নিষ্পলক দৃষ্টিতে নীল রঙা গেটের দিকে তাকিয়ে আছে স্নেহা। হাতে তার একটা ঠান্ডা আখের শরবতের গ্লাস। ছোট ছোট চুমুক বসাচ্ছে সে। কিছুক্ষণ পর পর তার ভঙ্গিমা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শরবত খাওয়া তার মূল উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য হলো মূলত কিছু একটার বাহানায় এখানে দাঁড়িয়ে সামনের গেটে নজর রাখা। সময় গড়ায় 3 মিনিটের মাথায় গেটের ভেতর থেকে একে একে সাদা নীল রঙের ইউনিফর্ম পরিহিত বাচ্চাদের বেরিয়ে আসা দেখা যায়। স্নেহা নড়ে চড়ে ওঠে। হাতে থাকা গ্লাসের শরবত সম্পূর্ণটা এক চুমুকে শেষ করে দ্রুত। অতঃপর ওড়নাটা তুলে মাথায় দিয়ে সামান্য মুখ ঢেকে দাঁড়িয়ে তাকিয়ে থাকে পরিচিত মুখ খুঁজতে। কিছুক্ষণের মধ্যে গেট দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় সায়নাকে। স্নেহা কেবল দূর থেকে বাচ্চাটাকে দেখেই স্থির রয়। ভুল করেও এক কদম সামনে বাড়ায় না। গেটের বাইরে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকা বোরকা পরিহিত মুমিনা বেগম ততক্ষণে মেয়ের হাত ধরে বাচ্চাদের ভিড় ঠেলে বেরিয়ে এসেছে। স্কুলের বাইরে রাস্তায় সারি ধরে বসা খাবারের স্টলগুলোতে একটি থেকে সায়নাকে কুলফিও কিনে দেয়। অতঃপর মা মেয়ে একসঙ্গে একটা রিকশায় উঠে চলে যায়। স্নেহা সম্পূর্ণটা দৃষ্টি দেখে নির্বাক এবং অনুভূতিহীন ভঙ্গিতে। খেয়ালও করে না কখন তার পাশে এসে কেউ দাঁড়িয়ে শরবত অর্ডার দিয়ে খেতে শুরু করেছে। সম্বিত ফিরে পুরুষালী কণ্ঠ শোনে। নিজেকে অনুভূতিহীন দেখাতে ভালো লাগে। স্নেহা ঘাড় ঘুরিয়ে তাকায়, দেখে পাশের কোন চিহ্নে দেহ গড়নের একটা যুবক তার পাশে দাঁড়িয়ে শরবতের গ্লাসে চুমুক বসাচ্ছে। স্নেহা চেহারাটা এক নজর দেখে দৃষ্টি ফিরিয়ে নিয়ে স্বাভাবিক স্বরে শুধায়।
লাফাঙ্গা? যুবকটা কৌতুক মাখা হাসি ঠোঁটে ঝুলিয়ে জিজ্ঞেস করে। আমাকে দেয়া ডাক নাম ভালো লাগে ডাকতে? স্নেহার আচরণে কোনো অস্বাভাবিকতা নেই, সে কোনো উত্তর দেয় না, সাধারণভাবেই রাস্তার পাশ ধরে হাঁটা শুরু করে। লাফাঙ্গা ছেলেটা যেন সাহস পায় এতে, সেও স্নেহার পিছনে এক কদম দূরত্ব রেখে স্নেহার পিছন পিছন হাঁটতে থাকে। লম্বা পথ ধরে হেঁটে স্নেহার মধ্যে ক্লান্তি নেই, তবে লাফাঙ্গাটা কিছুটা হাঁপিয়ে গিয়েছে গরমে। বাইকটা নিয়ে আসলে বোধহয় ভালো হতো। আরও কিছু দূর যেতে হুট করে লাফাঙ্গা ছেলেটার কদম থেমে যায়, আর হিম্মত থাকে না স্নেহার পিছু নেওয়ার। কেন স্নেহা ততক্ষণে সাভার মডেল থানার গেট পেরিয়ে থানার সীমানার ভেতর চলে গিয়েছে। পুরোটা রাস্তায় ঘুরে না তাকানো স্নেহা এই পর্যায়ে থেমে পুরোপুরি ঘুরে তাকায়। দুহাত বুকের কাছে ভাঁজ করে অত্যন্ত শীতল দৃষ্টি মেলে দেখতে থাকে গেটের ওপারে রাস্তায় দাঁড়িয়ে থাকা লাফাঙ্গা ছেলেটাকে। লাফাঙ্গাটাকে প্রথমে বিস্মিত মনে হলেও কিছুক্ষণের মধ্যে বাঁকা হাসতে দেখা যায়। দুহাত প্যান্টের পকেটে গুজে সেও স্নেহার পানে তাকিয়ে। স্নেহা মনে মনে 101টা বাংলা গালি দেয় লাফাঙ্গাটাকে। বিরক্তি মাত্রা অতিরিক্ত বোধ করলে অস্পষ্ট স্বরে উচ্চারণ করে ওঠে, চ্যাংড়া কোথাকার। ঠিক সেই মুহূর্তে পরিচিত স্বর শোনা যায়। আপনি এখানে মিস? লাফাঙ্গার থেকে চোখ ফিরিয়ে পাশ ফিরে তাকাতেই পুলিশের পোশাকে অয়নকে দেখতে পায় স্নেহা। অয়নের চোখে মুখে কিছুটা খুশি, বিস্ময়তা এবং উদ্বেগ একসঙ্গেই দেখা পেয়ে সে বিরক্ত হয়। এই লোক এমন আজীব রিয়াকশন নিয়ে দাঁড়িয়ে আছে কেন? জবাব না দিয়ে গেটের দিকে তাকাতেই স্নেহা দেখতে পারে ওই অসভ্য ছেলেটা আর নেই। সম্ভবত পুলিশকে দেখতে পেয়ে কেটে পড়েছে। স্নেহাকে এভাবে গেটের দিকে তাকিয়ে থাকতে দেখে অয়ন প্রশ্ন করে। কোনো অসুবিধা হয়েছে? স্নেহা রাগঢাক না করে স্বাভাবিক গলায় জবাব দেয়। একটা লাফাঙ্গা পিছু পিছু আসছিল। অয়নকে সঙ্গে সঙ্গে সরর দেখায়, দ্রুত গেটের দিকে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়, চোখে রাগ এবং কণ্ঠে উদ্বেগ। পিছু পিছু মানে? কে? কোনটা? অয়ন পুরো কথা শেষ করতে পারে না পারে সামনে এগিয়ে যেতে। পেছন থেকে একটা ঘমাক্তক হাত ততক্ষণে তার ডান হাতের কনুইয়ের জায়গাটায় আঁকড়ে ধরে তাকে বাধা দিয়ে ফেলেছে। পুলিশ অয়নের পাশাপাশি প্রেমিক অয়নও ব্যথা সয়ে নেওয়ার অসীম ক্ষমতা রাখে, তাই হাতে ছিলে যাওয়া অংশকে এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়েও সে জ্বলুনিটাও নীরবে গিলে নেয়, মুখ দিয়ে একটাও টু শব্দ করে না। অয়নকে থামানোর উদ্দেশ্যে ধরা কনুইটা সেকেন্ড 6-এর মাথায় স্নেহা ছেড়ে দেয়, বিরস মুখে বলে, নেই, এখন চলে গিয়েছে। অয়ন আবেগটুকু চেপে নিয়ে আপাতত কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কোনো আজেবাজে কথা বলেছে আপনাকে? পেছনে ও বাদে অন্যভাবে উত্তপ্ত করেছে? আমাকে বলুন আপনি। স্নেহা বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে স্বাভাবিক গলায় জবাব দেয়, সিরিয়াস কিছু না, আমি যাই, আল্লাহ হাফেজ। অয়ন দ্রুত ডেকে ওঠে। মিস? স্নেহা ঘুরে তাকায়। অয়ন চটপট নিজের হাত ঘড়িতে সময় দেখে নিয়ে প্রশ্ন করে, নিতুনকে পড়াতে যাচ্ছেন? স্নেহা মাথা নেড়ে হ্যাঁ বলে। অয়ন কিছুটা আমতা আমতা করে বলে, আমিও বাসায় যাচ্ছি, আপনি চাইলে একসঙ্গে যাওয়া যেতে পারে। স্নেহা চোখ কুঁচকে তাকিয়ে রয়। একসঙ্গে যাওয়ার অফার করা হলো তাকে। সিরিয়াসলি? অয়নের এহেন প্রস্তাবে স্নেহা বিরক্ত হয়। কোনো উত্তর না দিয়ে গেটের বাইরে যেতে যেতে বিড়বিড়িয়ে ওঠে, বেড়া জাত। ওদিকে অয়ন বুকার মতো দাঁড়িয়ে আছে। স্নেহার নিরুত্তর চলে যাওয়াটা যে প্রত্যাখ্যানের সমান সেটা সে বুঝতে পেরেছে। মেয়েটা তাকে গায়ে পড়ার স্বভাবের ব্যাটা লোক ভাবলো কিনা কে জানে, কিন্তু অয়ন তো শুধু স্নেহার কথা ভেবেই সাথে যাওয়ার অফার করেছিল। হতাশ ভঙ্গিতে অয়ন নিজেই নিজেকে বলতে থাকে, কি ভেবেছিল অয়ন? নিতুনের মিস তোর চিন্তার তোয়াক্কা করে নাচতে নাচতে তোর বাইকের পেছনে উঠে বসবে? নিজের মুখ সামলে চল বেটা। প্রেমে পড়ে হাত পা ভাঙা চলে, তবে অপ্রেমিকার হাতে মায়ের খেয়ে হাত পা ভাঙা লজ্জাজনক হয়ে যাবে। নিতুনকে কিছুটা শুধরাতে দেখে স্নেহা হাঁপ
ছেড়ে স্বস্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সে শান্তি পাচ্ছে না। টেবিলের উপর রাখা ফোনে একটু পরপরই নোটিফিকেশনের টুংটাং শব্দ বেজে উঠছে। স্নেহার যদি টাকার মায়া না থাকতো তাহলে সে এক্ষুনি নিজের রাগ মেটাতে ফোনটাকে তুলে আছাড় মারত, কিন্তু যেহেতু তার মনে টাকার প্রতি মায়া আছে তাই সে ফোনটাকে আছাড় মারে না, বরং সামনে খুলে রাখা বইটাকে বন্ধ করে ফোনটা হাতে নেয়। হোয়াটসঅ্যাপ অপরিচিত একটা নাম্বার থেকে একের পর এক মেসেজ এসে ভিড়ছে। প্রতিটা মেসেজে স্নেহার প্রতি প্রবল খেয়াল প্রকাশ পাচ্ছে। নাম্বারটা কার স্নেহার অজানা নয়। বিগত 2-3 দিনে নিজের চারিপাশে একটু খেয়াল রেখে সে জানতে পেরেছে যে এই নাম্বারটার মালিক অর্থাৎ লাফাঙ্গা ছেলেটা তারই ইউনিভার্সিটিরই একজন স্টুডেন্ট। স্নেহার সঙ্গে একই ব্যাচের হলেও ডিপার্টমেন্ট ভিন্ন। বাতাসে ভেসে স্নেহার কানে লাফাঙ্গার আখ্যায়িত ছেলেটার নামও এসেছে, আকাশ। 3 দিন পূর্বে শায়নার স্কুলের বাইরে দেখা দেওয়ার পর থেকে এই অসভ্য আকাশের সাহস যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। বলক করলে নাম্বার বদলে স্নেহাকে বিরক্ত করছে। ক্যাম্পাসের ক্যান্টিনে স্নেহা খেতে বসলে তার বিল আড়াল থেকে মিটিয়ে দিয়ে যাচ্ছে। ক্যাম্পাসে চলার পথে হুটহাট কিছু ছেলে পেলে তাকে ভাবি ডেকে সালাম ঠুকছে। মোট কথা ছেলেটা পুরো দমে স্নেহার ধৈর্যের পরীক্ষা নিয়ে চলছে। এটাকে যত্ন বলে, এটাকে প্রেম বলে, এটাকেই কি ছায়া হওয়া বলে? স্নেহা তবে এসব অনুভব করতে পারছে না কেন? উল্টো বিরক্তি এবং জঘন্য রাগ কেন অনুভব করছে সে? কেন এতটা অস্বস্তি অনুভব করছে সে? এই ছেলে পেলেগুলো এসব কাজ করে একটা মেয়েকে বোঝাতে চায় যে তারা সেই মেয়েটাকে ভালোবাসে। এতে সেই মেয়েটা কেমন অনুভব করে তা কখনো জানতে চায় তারা? স্নেহা খুব শক্ত, কিন্তু এই মুহূর্তে সে খুব অসহায় অনুভব করছে। এরকম ছেলেদের সামনে স্নেহা যতই কঠিন সাজুক না কেন, মনে মনে সে ভয় পায়। হাজার হোক এরা তো পুরুষ, এদের মন ক্ষুণ্ণ হলে কখন একটা মেয়ের সর্বনাশে নেশায় মেতে উঠবে তার তো কোনো ঠিক নেই। এই একটা ক্ষেত্রেই তো স্নেহারা ভয়ে ভেতরে ভেতরে গুমড়ে মরে। না, এদের বিরুদ্ধে কঠিন কোনো ব্যবস্থা নেওয়া যায়। এরা না, এদের এসব ফাত্রামি সয়ে যাওয়া যায়। তার উপর স্নেহা জানতে পেরেছে এই ছেলেটা কোনো এক এমপির শালা হয়, সেই হিসেবে আলাদা দাপট নিয়ে সব সময় ঘুরে বেড়ায়। বেজার মুখে স্নেহা ভাবনা থেকে বেরিয়ে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে। আননোন নাম্বার থেকে ভিড় জমানো মেসেজগুলোর নজর বুলায় সে। সর্বশেষ মেসেজটা এরূপ: আমি যে তোমার থেকে 6 মাসের ছোট, এই ব্যাপারটা কি কোনোভাবে জানতে পেরেছো? এই কারণে আমার প্রতি অনীহা তোমার? লোকের উদ্ভট কথার ভয় পাচ্ছ? স্নেহা একটা দীর্ঘশ্বাস ফেলে এই নাম্বারটা ব্লক করে দেয়। ছেলেটা খুবই বেয়াদব, নিজ থেকেই আপনি ছেড়ে তুমিতে নেমে গিয়েছে। মনে মনে স্নেহা জবাব দেয়, লোকের উদ্ভট কথা কেন হয়? তোকে ভয় পাচ্ছি? তোদের মতো রক্ত গরম চ্যাংরা তো আবার প্রত্যাখ্যান হজম করতে পারিস না। নিজেদের মনের ঝাল কখন কিভাবে মেটানো ফোন দিয়ে আনবি তার ঠিক নেই। আল্লাহর বাস্তে একটু শান্তি দে ভাই, ছাড় আমার পিছু। মনে দুশ্চিন্তা নিয়ে স্নেহা আর কিছুই পড়া হয় না। টেবিলটা ছেড়ে বিছানায় গিয়ে গায়ে ওড়না টেনে শুয়ে পড়ে। শরীরটা কেমন কাঁপছে। মনে লুকিয়ে রাখা সুপ্ত ভয় থেকে জ্বর আসছে কিনা কে জানে। খালি রুমটায় স্নেহা চোখ বুজে বিড়বিড় করে ওঠে, জ্বর আমার থেকে দূরে থাক। আমার কপালে জলপট্টি দেওয়ার মানুষ নেই, তোর সাথে আমার বনে না। সে রাতে শেষমেশ স্নেহার আর জ্বর আসে না। পরের দিন সকাল থেকেই সে ফুরফুরে অনুভব করে। রেডি হয়ে ক্লাসেও যায়, তবে ক্লাসে ঠিকঠাক মন বসতে পারে না। আর মনে মনে ভাবতে থাকে কি করে এই আকাশ নামক ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা ভেবেও সে উপযুক্ত কোনো উপায় খুঁজে পায় না। শেষ পর্যন্ত স্নেহা ঠিক করে সে নিজের ভাষাতেই কথা বলবে ওই চ্যাংরার সাথে। সরাসরি স্পষ্ট ভাষায় বলবে, যেন তার পিছু ছাড়ে। ভাবনা অনুযায়ী কাজে লেগে পড়ে স্নেহা। ক্লাস শেষে বের হতেই সে
মুখোমুখি হয়ে যায় ফাত্রা আকাশের। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে মিরিন্ডা খাচ্ছে। স্নেহাকে দেখতেই সোজা হয়ে দাঁড়ায়। পরনের পোশাক আশাক খুব একটা সুবিধাজনক নয়, কেমন মাস্তানদের মতন সেজে আছে। যাকগে, সেসব দেখা স্নেহার কাজ নয়। সে এগিয়ে গিয়ে সরাসরি আকাশের মুখোমুখি দাঁড়ায়। আকাশ এতে চমকায়। সে আশা করেছিল স্নেহা সব সময়ের মতো তাকে অদেখা করে চলে যাবে, কিন্তু ম্যাডামের মনে বোধহয় একটু মায়া জন্মেছে। স্নেহা সোজা সাপটা বলে, আধ ঘন্টা পর ক্যাম্পাসের বাইরে কাঠবাদাম গাছের ওখানে চলে আসবে। জরুরি কথা আছে, বিয়ন্ড টাইম। 1 মিনিটের বেশি অপেক্ষা করব না আমি। নিজের কথা শেষ করে স্নেহা হনহনিয়ে ক্যান্টিনের দিকে চলে যায়। আকাশ দাঁড়িয়ে রয় বিশ্বজয়ের হাসি ঠোঁটে নিয়ে। সে আন্দাজ করতে পারছে স্নেহা তাকে কি বলবে, কিন্তু তার সে সব নিয়ে মাথা ব্যথা নেই। স্নেহা আজ প্রথম নিজ থেকে অ্যাপ্রোচ করেছে, এটাই তার জন্য বড় ব্যাপার। উত্তপ্ত আবহাওয়া আজ ছুটি নিয়েছে। প্রকৃতি জুড়ে ছুটছে দমকা হাওয়া। সেই হাওয়ার রাস্তার ধুলোবালি, শুকনো পাতা সব উঠছে স্নেহার আঁচলও, কিন্তু স্নেহা সেটাকে বেশিক্ষণ ওড়ার সুযোগ দিল না। ওড়না শালের মতো এমনভাবে গায়ে পেঁচিয়ে দিল যে সেটার এক অংশ আর ঝুলে নেই। ক্যাম্পাস গেট পেরিয়ে রাস্তার সংলগ্ন কাঠবাদাম গাছের দিকে অগ্রসর হতে হতে সে দূর থেকে আকাশকে দেখতে পায়। স্নেহা ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে। মনে মনে সে যে কোনো ধরনের প্রতিক্রিয়ার জন্যই প্রস্তুত। এর জন্যই মানুষের চলাচল আছে এমন রাস্তার ধারে দেখা করতে বলেছে, যেমন সামান্য তেরি বেরি করলে স্নেহা ঘুরিয়ে দুটো লাগাতে পারে। আকাশ গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন চালাচ্ছিল। স্নেহাকে দেখতেই সে ফোন রেখে সোজা হয়ে দাঁড়ায়। জিজ্ঞেস করে, এখানেই কথা বলবে নাকি রিক্সা ডাকবো? নিরিবিলি কোথাও গিয়ে বসতে চাও? কি চমৎকার মামার বাড়ির আবদার, যেন জনম জনমের পরিচয় তাদের। স্নেহার জঘন্য মেজাজ খারাপ হয়। সে মনে মনে বলে ওঠে, শালার পুরুষ জাত, আমাকে পাগলা কুত্তা কামড়িয়েছে যে তোর সঙ্গে নিরিবিলি কোথাও গিয়ে বসবো আমি? আমার চেহারা দেখে আমাকে কচি খুকি মনে হয়? চ্যাংড়া লাফাঙ্কা যত সব, খালি চিপা যাওয়ার ধান্দা খোঁজে। স্নেহার চেহারার প্রতিক্রিয়া দেখে আকাশ সাপ বুঝে যায় যে স্নেহা তার প্রস্তাবে বিরক্ত। তাই সে বলে, জরুরি কথা কি? দেখো ভাই, তুমি আমার থেকে বয়সে ছোট নাকি বড় সেটা আমার কাছে ফ্যাক্ট না, কারণ তুমিই আমার কাছে কোনো ফ্যাক্ট না। ওইসব কবিতা টবিতার ভাষা মনে নেই, কি যেন শীতল পাটির ছায়া হ্যান ত্যান কি লিখেছো না, ওগুলোর জন্য আমার তোমাকে দরকার নেই। হলে আমার ঘুমানোর জন্য তোষক চাদর বালিশ আছে, বাইরে রোদ বৃষ্টির জন্য ছাতা আছে, আর নিজের খেয়াল রাখার জন্য নিজের অ্যাবিলিটিও আছে। তাই নিজের দরদ নিজের কাছেই রাখো, আমাকে স্ট্রক করা বন্ধ করো। শাট দ্য চ্যাপ্টার। আকাশ মোটেও অবাক হয় না, বরং স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করে। বাস এতটুকুই? স্নেহা এবার মেজাজ খারাপ নিয়ে বলে, দেখো ছেলে, নিজের লাগাম টানো, তুমি যা করছো এসবে আমি বিরক্ত হচ্ছি, আমাকে রাগিও না। বলে স্নেহা পিছু ঘুরে চলে যেতে নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আকাশ তার এক হাতের কবজি চেপে ধরে বাধা দেয় কিছু বলার উদ্দেশ্যে। স্নেহা সেই কথা শোনার অপেক্ষা করে না, বরং ঘুরে ঠাস করে একটা চর বসিয়ে দেয় সরাসরি। আকাশ নিজের ডান গাল চেপে ধরে দাঁড়িয়ে আছে স্নেহার পানে তাকিয়ে। স্নেহা তখন রাগে শরীর রিরি করে কাঁপছে। এতটা দুঃসাহস, এতটা! তার হাত ছুঁয়েছে। স্নেহার ইচ্ছে করছে রাগে এই ছেলের হাত এক কোপে ফেলে দিতে। অনুমতি ছাড়া যেই ছেলে কোনো মেয়ের হাত ধরার সাহস রাখে, সেই ছেলেই আরও অনেক কিছু করারই সাহস রাখে। স্নেহা রাগে কাঁপতে কাঁপতে কেবল বলে, একদম হাত কেটে দেবো অসভ্য, একদম কেটে দেবো। ছোঁয়ার সাহস কি করে হয়? হ্যাঁ, তোর বাপের প্রপার্টি হই আমি, থাপড়ে প্রেমের ভূত ছুটিয়ে দেবো। আমার আশেপাশে আর কখনো দেখলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আকাশ ততক্ষণে আত্মসম্মান বিসর্জন দিয়ে অনুনয়ের সুরে করছে। আই অ্যাম সরি, ভুল হয়েছে স্নেহা, আমার খারাপ ইন্টেনশন ছিল না, তোমার সঙ্গে কথা বলতে চাইছিলাম, প্লিজ সরি, আমার বোঝা উচিত ছিল। তোমার সেন্সিটিভ।
স্নেহা এসব সস্তা কথা শোনার আগ্রহ দেখালো না। রাস্তার আশেপাশে ইতিমধ্যে মানুষ জমা হয়ে গিয়েছে। সে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। একটা রিকশা ডেকে দ্রুত উঠে বসে। নিতুনের বাসার ঠিকানা বলে একা হাতেই হুট টেনে নেয়। রিকশায় বসে তখনও সে কাঁপছে। সে যা ভয় পাচ্ছিল তাই হলো। ছেলেটা বেপরোয়া আচরণ করে বসেছে। রাগের মাথায় স্নেহাও চট দিয়ে ফেলেছে। এখন যদি স্নেহার কোনো ক্ষতি করে, এমপির না শালা হয়? অসম্ভব তো না। কি করবে স্নেহা? ভয় হচ্ছে তার। সবাই যেই মেয়েটাকে সিমেন্টের তৈরি ভেবে বসে, সেই মেয়েটা আসলেই ভয় পাচ্ছে, ভয়ে দিশেহারা অনুভব করছে। এই আপোষ স্নেহার কতটুকু ক্ষতি করে থাকবে কে জানে। নিতুনদের বাসায় স্নেহা প্রবেশ করে অস্বাভাবিক অবস্থায়। নিজেকে স্বাভাবিক রাখতে চাইলেও সম্ভব হয় না। তার ফ্যাকাশে মুখ দেখে নীলা বেগম চিন্তিত হন। মেয়েটাকে নিতুনের রুমে না নিয়ে লিভিং রুমে বসতে দেয়। স্নেহার তখনও দুশ্চিন্তায় শরীর কাঁপছে। আন্টি এত প্রশ্ন তার কান অবধি যায় না। সে কেবল নিচ থেকে বলে বসে, আন্টি পানি হবে? নীলা বেগম খুব অবাক হয়। এই মেয়েটা ইতিপূর্বে কখনো মুখ ফুটে পানি চায়নি, আজ চাইছে খুব খারাপ কোনো কারণে। নীলা বেগম আপাতত কিছু জিজ্ঞেস করে না, চলে যায় দ্রুত পানি নিয়ে আসতে। অয়ন বাসায় ছিল, নিজ রুমে সিভিল আউটফিটে রেডি হচ্ছিল সে থানায় যাওয়ার জন্য। আজ তেমন জরুরি কাজ না থাকায় সে বাসায় রয়ে গিয়েছিল লাঞ্চ শেষে বের হবে বলে। কলিং বেলের শব্দ শুনতেই সে বুঝে গিয়েছিল যে নিতুনের মিস এসেছে। তাই তো দ্রুত হেয়ার ব্রাশ করে গায়ে পারফিউম মাখছিল। কিন্তু রুম ছেড়ে বের হতেই লিভিং রুমে স্নেহাকে ওভাবে বসে থাকতে দেখে সে চমকে তাকায়। স্নেহাকে চিনতে কষ্ট হয়। মেয়েটার চোখে মুখে আতঙ্ক মিশে আছে মনে হচ্ছে। অয়ন কিছু বুঝে উঠতে পারে না। সামনে খাবার টেবিলে আম্মুকে দেখতে পায়। আম্মুর কাছে যায়, জিজ্ঞেস করে, ওনার কি হয়েছে? নীলা বেগম চিন্তিত স্বরে জবাব দেয়, জানি না, মুখ কেমন দেখাচ্ছে, পানি চাইলো শুধু। জোর করে এই মেয়েকে কখনো সামান্য নাস্তা অবধি করানো যায় না, আজ প্রথম নিচ থেকে পানি চাইছে। অয়নের অস্থির লাগছে। সে জানে না যে এই মুহূর্তে স্নেহার সামনে যাওয়া ঠিক হবে কিনা, কিন্তু সে তবুও চুপচাপ আম্মুর পিছু পিছু লিভিং রুমের দরজা অবধি যায়। আম্মু বুদ্ধিমান নারী, তিনি সামলে নিতে পারবেন। তাই স্নেহাকে অস্বস্তিতে না ফেলতে অয়ন দূরে দাঁড়িয়েই রয়। স্নেহা পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পুরো পানি শেষ করে। নীলা বেগম কিছু জিজ্ঞেস করে না, মেয়েটার পিঠে হাত বুলিয়ে দেন আলতো করে। অয়ন দূরে হাত পকেটে ভরে দাঁড়িয়ে দেখতে থাকে স্নেহাকে। তার মাথায় কেবল একটাই সম্ভাবনা উকি দেয়, স্নেহার পিছু নেওয়া সেই লাফাঙ্গা ছেলেটা কি কোনোভাবে স্নেহাকে উত্ত্যক্ত করেছে। অয়ন মনে মনে প্রার্থনা করে যেন এরকমটা না হয়ে থাকে, না হয় অয়নের হাতে খুব মার খাবে। সেই খুব মারটা জঘন্য ধরনের হবে। পুলিশের লোকেরা মারের ক্ষেত্রে খুবই বেরহম কিসিমের হয়। স্নেহা 1 মিনিটের মধ্যে ধাতস্থ হয়ে নিজেকে সামলে নেয়। নীলা বেগমকে মিছে অজুহাত দেখিয়ে বলে, সরি আন্টি, গলা শুকিয়েছিল। নিতুন রুমে আছে, আমি ওকে পরিয়ে ফেলি তাহলে। স্নেহা নিজ থেকে আগ্রহ না দেখানোতে নীলা বেগমও আর আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করে না, কেবল বলেন, শরীর খারাপ লাগলে আন্টিকে বলবে। স্নেহা ব্যাগ কাঁধে তুলে উঠে দাঁড়ায়। অয়নকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়, সোজা চলে যায় নিতুনের রুমে। অয়ন তখনও দাঁড়িয়ে রয়ে আপন জায়গায়। নীলা বেগম এগিয়ে এসে জিজ্ঞেস করে, তোমার দেরি হয়ে যাচ্ছে বাবা। অয়ন বাহানা দেখায়, ধুলো ঝড় হচ্ছে আম্মু, এই অবস্থায় ব্যাগ চালানো ঝামেলা। রুমে কিছুক্ষণ রেস্ট নেই আমি, বাতাস কমলে পরে বের হব। বিজ্ঞান বইয়ের আলোর অধ্যায় খুলে বসে আছে নিতুন। মিস তাকে হাইলাইটার দিয়ে দাগানো লাইনগুলো রিভিশন দিতে দিয়েছে। সেই ফাঁকে স্নেহা তার গতকালের হোমওয়ার্ক চেক করছে। হঠাৎ মিস তাকে ডেকে বলে, অঙ্ক শুধু 8টা করেছো কেন? আরও 2টো না দিয়েছিলাম, ওগুলো করনি? নিতুন সত্য স্বীকার করে বলে, না মিস, ম্যাথটা আমি বুঝছিলাম না, আরেকবার বুঝিয়ে দেওয়া যাবে আজকে? স্নেহা খুশি হয় নিতুনের উপর। কিছুদিন আগেও এই ছেলে হোমওয়ার্ক করতো না একদিনও। কপাল গুনে কখনো করলেও সেটা গাইড বা
সলিউশন দেখে করে রাখত। সেই তুলনায় ছেলেটার মধ্যে ভালোই ইতিবাচক পরিবর্তন এসেছে। স্নেহা হাঁপ ছেড়ে বাঁচেতে সে বেশ স্বাভাবিক স্বরেই বলে, আচ্ছা, পড়ানো শেষে এই দুটো ম্যাথ আলাদা করে বুঝিয়ে দেব। তুমি এখন রিভিশন দাও। পড়া ধরলে কিন্তু উত্তর দেওয়ার সময় আটকালে মাইর খাবা। নিতুন আবার পড়ায় মন দেয়। স্নেহার ঠিক সেই মুহূর্তে ফোনের রিংটোন বেজে ওঠে। সে দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে দেখে একটা আননোন নাম্বার। স্নেহা কলটা রিসিভ করে না, বরং কল কেটে দিয়ে ফোন সাইলেন্ট করে ফেলে। তবে 1 সেকেন্ডের জন্য ওয়াইফাইটা অন করতেই তার হোয়াটসঅ্যাপে এসে ভিড় করতে দেখা যায় 99+ মেসেজ। স্নেহা চমকায় কিছুটা। আননোন একটা নাম্বার থেকে এতগুলো মেসেজ দেখে সে অবাক হয়েছে কিছুটা। হোয়াটসঅ্যাপে যেতেই এক এক করে সবগুলো মেসেজ সে পড়তে শুরু করে। স্নেহা, আই অ্যাম সরি, প্লিজ আই অ্যাম সরি। আমার ইন্টেনশন ছিল না খারাপ কিছুর। রাগ করে থেকো না প্লিজ, ফর গড প্লিজ রিপ্লাই করো। আমি জানি আমি বেস্ট না, কিন্তু একটা সুযোগ দাও। স্নেহা, আই বেট ইউ। আমি শুধু তোমাকে থামাতে চেয়েছিলাম, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কখনো ছাড়বো না। স্নেহা, আই লাভ ইউ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই রিয়েলি লাভ ইউ, গিভ মি এ চান্স। স্নেহা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত কেন ইগনোর করো আমাকে? কি চাও তুমি? তুমি যা বলবে আমি তাই হব। তবু একটা সুযোগ দাও, তোমার সব কথা মানব, কিন্তু তোমাকে ছাড়বো না। স্নেহা, স্নেহা, কি করলে বুঝবে যে আমি সত্যি তোমাকে ভালোবাসি? আমি কি পাগলামি করব কোনো? হাত কেটে তোমার নাম লিখবো? ব্যাস, আর কিছুই পড়ার সাহস হয় না স্নেহার। তার নিজেরই মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। এত জঘন্য পরিস্থিতিতে আগে কখনো পড়েনি সে। কি করবে সে? এই ছেলে এতটা ডিসপারেট কেন? আল্লাহ, স্নেহা কি করে এই তার ছিঁড়ার থেকে রেহাই পাবে? এত বাহানায় ডুবে থাকা স্নেহার ফোনে আবারও একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। স্নেহার চোখ এড়ায় না তা। সে নিতুনের দিকে আর চোখে তাকায়। ছেলেটা খেয়াল করছে মিসের এই অস্বাভাবিক আচরণ। স্নেহা একটা বড় করে নিঃশ্বাস ফেলে নিতুনকে বলে, তুমি রিভিশন দিতে থাকো, আমি একটু কলটা অ্যাটেন্ড করে আসি। কথাটুকু বলেই স্নেহা দ্রুত ফোন হাতে নিতুনের রুমের বারান্দায় চলে যায়। কলটা আকাশই করেছে বলে তার ধারণা। একটু ঠান্ডা মাথায় ছেলেটাকে বুঝ দেওয়ার জন্যই সে যেই না কলটা রিসিভ করে হ্যালো বলে, সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে একটা অপরিচিত যুবক বলে ওঠে, ভাবি, ভাবি, আকাশ হাত কেটে ফেলেছে ভাবি, ওর অবস্থা ভালো না। বাকি আর কিছু কান অবধি পৌঁছায় না স্নেহার। হুট করেই সে অনুভব করে গত রাতে সেই চোরা জ্বরটা তাকে এক মুহূর্তে কাবু করে নিয়েছে। দুশ্চিন্তা পুরোপুরিভাবে গ্রাস করে ফেলেছে স্নেহার মস্তিষ্ক। ছেলেটা সুইসাইড করেছে, বেঁচে আছে নাকি মরে গিয়েছে? সুইসাইড করার আগে কি সুইসাইড নোটে স্নেহার নাম লিখেছে? নাম লেখার অবশ্য প্রয়োজন নেই, স্নেহা এভাবেও ফেঁসে যাবে এই কেসে। পুলিশ কি ওকে ধরবে? তারপর তারপর কি হবে? কি হবে? স্নেহা কি করবে? ও পিছু নিতে না বলেছে, মরতে তো বলেনি। ওর জীবন এভাবে আজব কেন বানাচ্ছে সবাই? এত এত প্রশ্ন, ভয়, দুশ্চিন্তা, জ্বর, আতঙ্ক, সব কিছুর ভার আর বইতে পারে না স্নেহা। ধপ করে ফ্লোরে বসে পড়ে। শরীর অসাড় হয়ে আসছে, মস্তিষ্ক কেমন শূন্য হয়ে আসছে। আতঙ্কে পুরো শরীর জমে বরফ হয়ে গিয়েছে তার। কিছু বুঝে ওঠার পূর্বেই চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। হাত শক্ত করে মুঠো করে দাঁড়িয়ে পায়চারি করছে অয়ন। নিতুন সোফায় বসে ভাইকে দেখে চলেছে। ভাইকে অনুসরণ করে বারবার ডানে বামে চোখ ঘুরিয়ে এখন তারও মাথা ঘোরাচ্ছে। বাড়ির পরিবেশটা অত্যাধিক পরিমাণে শীতল। নিতুনের চোখের পর্দায় এখনো ভাসছে কিছুক্ষণ আগের ঘটনা। পড়া ছেড়ে নিতুনের আর চোখে বারান্দায় মিসকে দেখছিল। ফোন কানে ধরে রাখা মিসের হঠাৎই যেন কি হয়। তিনি ধপ করে বারান্দায় বসে পড়েন। নিতুনের পায়ের চোট, উঠে দৌড়ে যেতে পারে না সে, তাই জোরে চেঁচিয়ে মা এবং ভাইকে ডাকে।
ততক্ষণে নিতুনের চোখের সামনেই মেস বারান্দার ফ্লোরে অচেতন হয়ে লুটিয়ে পড়েছেন। নিতুনের চিৎকারে ততক্ষণে নীলা বেগম এবং অয়ন ছুটতে এসেছে। তাদের আলাদা করে কিছু বলতে হয় না। রুমে প্রবেশ করতেই তাদের চোখে পড়ে বারান্দায় থাকা স্নেহার পরিস্থিতি। নীলা বেগম দ্রুত ছুটতে যায়, পিছু পিছু যায় অয়নও। ভদ্রমহিলা চিন্তিত ভঙ্গিতে মেয়েটার মাথা নিজের কোণে নেয়, অয়নকে তাড়া দেয় পানি নিয়ে আসার জন্য। অয়ন তখন দিশেহারা, হন্তদন্ত হয়ে ছুটতে গিয়ে পানির বোতল নিয়ে আসে। নীলা বেগম নিজেই কিছুটা পানি নিয়ে স্নেহার চোখে মুখে ছেটায়, গালে আলতো থাপ্পড় মেরে ডাকে, স্নেহা, এই স্নেহা, কি হয়েছে মা? স্নেহা, আল্লাহ, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, এই স্নেহা। অয়ন দম খিচে এক হাঁটু গেড়ে বারান্দার দরজার কাছে বসেছিল। দেখছিল স্নেহার নিষ্প্রাণ ফ্যাকাশে মুখটা, পানের ছিটা এবং নীলা বেগমের ডাকাডাকিতে স্নেহা ততক্ষণে চোখের পাতা পিটপিট করে তাকানোর চেষ্টা চালাচ্ছে। অয়ন ধীর স্বরে বলে, আম্মু, ওনার রুমে নিয়ে যাও, আমি একা সামলাতে পারবে না। পারমিশন ছাড়া আমি হেল্প করতে চাইছি না। হ্যাঁ, অসুবিধা নেই, আমি ওকে নিয়ে যাই বাবা। তুমি একটু গিয়ে ফার্মেসি থেকে বাকের ভাইকে ডেকে আনবে, এসে প্রেশারটা দেখে যাক, জ্বরটাও মাপা জরুরি। অয়ন সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় বাকের কাকাকে ডেকে আনতে। নীলা বেগম একা হাতে স্নেহাকে আগলে ধরে নিয়ে যায় রুমে। নিতুনের বিছানায় বইপত্র, পায়ের ব্যান্ডেজের কাপড় থেকে শুরু করে ইত্যাদি ছড়ানো ছিটানোও থাকায় নীলা বেগম স্নেহাকে ধরে পাশের এবং সব থেকে সন্নিকটের রুমে নিয়ে বিছানায় শুয়ে দেয়। নিজের অতঃপর ব্যস্ত হয়ে পড়ে থার্মোমিটার খোঁজার কাজে। বাকের ভাই এসেছেন বেশ কিছুক্ষণ হয়েছে। অয়ন এবং নিতুন লিভিং রুমে অপেক্ষমান। রুমের ভেতর স্নেহার সঙ্গে তাদের আম্মু রয়েছে, তাই কিছুটা নিশ্চিন্তেই আছে অয়ন। তবে নিতুন আর কৌতূহল চেপে রাখতে পারে না, সে জিজ্ঞেস করেই বসে, মিসকে আজকে অস্বাভাবিক লাগছে আমার। তোমার কি মনে হয় ভাইয়া, মিস হঠাৎ ফিট খেলো কেন? অয়ন চোখ গরম করে তাকায় নিতুনের দিকে। নিতুন সঙ্গে সঙ্গে চুপসে যায়, বুঝতে পারে ভুল জায়গায় ভুল প্রশ্ন করে ফেলেছে সে। অয়নের হঠাৎ কিছু একটা খেয়াল হয়, সে দ্রুত এগিয়ে যায় নিতুনের রুমের দিকে। নিতুন কিছু বুঝতে না পেরে বোকার মতো বসে রয়। আজ হঠাৎ সবাই এমন আজীব আচরণ কেন করছে? স্নেহার যখন জ্ঞান ফিরল তখন প্রায় বিকেল। চোখ মেলে তাকাতেই সে সবার আগে নিজেকে একটা অচেনা রুমে আবিষ্কার করে। তার থেকে অবাক করার ব্যাপার হলো, তার সামনে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নিতুনের বাবু ভাইয়া। হুট করে চোখ মেলে নিজেকে এরকম পরিস্থিতিতে আবিষ্কার করে স্নেহার সব প্রসেস করতে 1 মিনিট সময় লাগে। কিছুক্ষণ ভাবতেই তার মনে পড়ে যায় ওই ফোন কলটার কথা। আকাশ, ওই ছেলেটার সুইসাইড। স্নেহার আতঙ্কে লাফিয়ে ওঠে, বসতে চায় কিন্তু পারে না, শরীর সায় দিচ্ছে না। শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করছে, জ্বর পুরোপুরি কাবু করে ফেলেছে তাকে। এ কি লজ্জাজনক একটা পরিস্থিতি, এ কি যন্ত্রণা! জগতের সকল মুসিবত কি শুধু স্নেহাকেই খুঁজে পায়? জীবনটা কি সামান্য রহম করতে পারে না স্নেহার উপর? অসহায় বোধ করা স্নেহা যখন অস্বস্তিতে ছটফট করছে, অয়ন তখন সোজা হয়ে দাঁড়িয়ে 2 কদম এগিয়ে এসে বলে, এখন কেমন বোধ করছেন? স্নেহা দ্রুত নিজের গায়ের ওড়না ঠিকঠাক আছে কিনা দেখে উঠে বসে, বিছানা ছেড়ে নামতে নামতে বলে, আম সরি। স্নেহা পুরো কথা শেষ করতে পারে না, তার আগেই অয়ন বলে, উঠবেন না, টেক রেস্ট। না, কয়টা বাজে? নিতুনকে পড়ানো হলো না, আরও স্টুডেন্ট আছে, হলেও যেতে হবে। আম সো সরি। স্নেহা, বসুন। স্নেহা মানে না বারণ, জোর করে উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে ব্যাগ খুঁজতে নিয়ে নিজের। নীলা বেগম ঠিক সেই মুহূর্তে প্রবেশ করে। অয়নের আর কিছুই করতে হয় না, নীলা বেগমই স্নেহাকে সামান্য ধমকে বলেন, এই মেয়ে বোকা নাকি, উঠছো কেন? বসো, আমি ভাত বেড়ে নিয়ে আসছি, খেয়ে ওষুধ খেয়ে নাও, দেখি জ্বর কেমন এখন। বলতে বলতেই নীলা বেগম স্নেহার কপালে হাত রাখে। স্নেহা অপ্রস্তুত হয়, অভ্যস্ত নয়, সে মোটেও অভ্যস্ত নয়, তাই 1 কদম পিছিয়ে যায়। নীলা বেগম ততক্ষণে বলছেন, এখনো খুব জ্বর, বসো তুমি, আমি ভাত বেড়ে নিয়ে আসছি। আর একদম খাবার নিয়ে তেড়ামি করবে না, আমার কিন্তু পছন্দ না, চুপচাপ খেয়ে ওষুধ খাবে।
বলেই নীলা বেগম বেরিয়ে যান। স্নেহা থম মেরে তাকিয়ে রয় ভদ্রমহিলার যাওয়ার পানে। এভাবে তার উপর অধিকার খাটিয়ে কথা বলায় স্নেহা রেগে যাওয়া উচিত, কিন্তু তার রাগ উঠছে না মোটেও। কেন উঠছে না সে নিজেও জানে না। এই তো এত মানসিক চাপে স্নেহা হাঁপিয়ে উঠেছে, কিন্তু হাঁপালেই তো বিশ্রাম নেওয়ার সুযোগ নেই তার। ওই ছেলেটা বেঁচে আছে কিনা জানতে তো হবে। তার ফোনটা কোথায়? নিজের ব্যাগটা বিছানার এক পাশেই খুঁজে পায় স্নেহা। ব্যাগ হাতড়ে ফোন পায় না। আশেপাশে চোখ বোলানোর সময় হঠাৎ তার চোখে পড়ে একটা জিনিস। রুমের এক কোণে একটা কাপড়ের স্ট্যান্ড পুলিশের নীল রঙা ইউনিফর্মটা ঝুলছে। স্নেহা চমকায়, নিশ্চিত হতে রুমে উপস্থিত অয়নকে জিজ্ঞেস করে, এটা কি আপনার বেডরুম? হুম। অস্বস্তিতে স্নেহার আবারও মাথা ঘুরে উঠতে যায়। এতক্ষণ সে একটা তামড়া লোকের বিছানায় অচেতন হয়ে পড়েছিল ভাবতেই তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। মনে মনে রেগে যায় এই পরিবারের 3 সদস্যের উপর। না 3 না, বরং 2 সদস্যের উপর। নীলা বেগম কোন আক্কেলে নিজের দামড়া বাবুর রুমে একটা মেয়েকে এনে শুয়েছে? আর এই লোকই বা কোন আক্কেলে অনুমতি দিয়েছে? পুঁটি মাছের সাইজের আক্কেল নিয়ে ঘুরে নাকি এরা? অয়ন ছোট্ট করে হাঁপ ছেড়ে বলে, নিতুনের বেডরুমের অবস্থা নিজেই জানেন। ওর রুমের একদম পাশে আমার রুম, তাই আম্মু এখানে নিয়ে এসছে। চাইলে আম্মু নিজের রুমে নিতে পারতেন, কিন্তু সেটা তুলনামূলক দূরে। আপনি জানেন আম্মুর একার পক্ষে আপনাকে এতক্ষণ ক্যারি করে ভার বওয়াটা কষ্টকর হতো। আমার হেল্প আপনার পছন্দ হতো না, তাই করিনি। যাই হোক, আপনি কি এটা খুঁজছেন? অয়নের যুক্তিগত কথার পাশাপাশি নিজের ফোনটা অয়নের হাতে দেখে স্নেহা অবাক হয়। বুঝতে পারছে না এই লোকের হাতে তার ফোন কেন। তার ফোনে কোনো কিছু দেখে ফেলেনি তো? বুঝতে পারছে না স্নেহা, আপাতত বুঝতে আগ্রহীও নয়। সে দ্রুত ফোনটা নিজের হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে যায়। না, আকাশের তরফ থেকে কোনো মেসেজ আসেনি, কল। সেটা আর চেক করার সুযোগ পায় না স্নেহা। তার আগেই নীলা বেগম প্লেটে ভাত বেড়ে এসে হাজির হয়েছে। স্নেহাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বলেন, এই দাঁড়িয়ে আছো কেন? বসো, আন্টি হাত ধুয়ে এসেছি, আমি খাইয়ে দিচ্ছি। হাত কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়েছি, তোমার অসুবিধা নেই তো? স্নেহা প্রতিক্রিয়া দিতে পারে না, অমত প্রকাশ করতে পারে না। তার আগেই নীলা বেগম ওকে বসিয়ে নিজের মুখোমুখি বসিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিতে শুরু করেছে। কিছুদিন আগে এই বাসারই বিশেষ পোলাও রোস্টের আয়োজন স্নেহার পেটে সয়নি, অথচ আজ ভদ্রমহিলা নিজ হাতে লাল শাক দিয়ে মেখে খাওয়ানো ভাত স্নেহার পেটে শুয়ে যাচ্ছে। সে কেবল ফ্যাল করে তাকিয়ে আছে ভদ্রমহিলার দিকে। মাথা থেকে ক্ষণিকের জন্য দূর হয় আকাশ নামক আপদের চিন্তা। না চাইতেও এই মা সুলভ আচরণ পেয়ে স্নেহার ভেতরটা কাঁপে। শক্ত একটা খোলস একটু একটু করে খুলে পড়তে শুরু হয়। সে নিজের চোখ নামিয়ে নেয়। মমতা মোড়ানো ওই চোখের দিকে তাকিয়ে থাকার সাহস হয় না। স্নেহা তাহলে লোভী হয়ে পড়বে। এই লোভ করার স্পর্ধাও দেখাতে চায় না। নীলা বেগম তখন স্নেহাকে খাইয়ে দিতে দিতে বলছে, অসুস্থ হলে নিজের হাতে খেয়ে কখনো স্বাদ পাওয়া যায় না। আমি এই কারণে বাবু এবং নিতুন অসুস্থ হলে সবসময় জোর করে মুখে তুলে খাইয়ে দিই। নিজের হাতে খেতে গেলে যেই খাবার নিয়ে এরা তালবাহানা করে, আমি খাইয়ে দিলে সেটা চুপচাপ খেয়ে নেয় পুরোটা। এই আর একটু বড় করে হা করো, চড়ুইয়ের ডিমের সাইজের লোকমা খেলে পেট ভরবে নাকি? স্নেহা কিছু বলে না, কিচ্ছু না, মানে কিছুই না। চুপচাপ খাওয়ার শেষে নীলা বেগম ওষুধও খাইয়ে দেয় যত্ন করে। পুরোটা সময় অয়ন রুমের দরজার কাছটায় দেয়ালের সামান্য হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে সবটা। ততক্ষণে সে একইভাবে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না স্নেহা খাওয়ার শেষে উঠে দাঁড়া হলে ফেরার জন্য। নীলা বেগম স্নেহাকে জোর করে, কিছুক্ষণ বসো, রেস্ট নাও, শরীর ভালো লাগলে যেও। তোমার বাসায় কল করে ইনফর্ম করে দাও। বাসা শব্দটা স্নেহার কানে বাজে, তবু সে ভদ্রতার সহিত জবাব দেয়, না আন্টি, যেতে হবে এখন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। নিতুনকেও সরি বলবেন। আগামীকাল এসে আমি ওর আজকের পড়া কভার করে দিব নে। আরে বোকা, সরি বলছো কেন? উল্টো আমার রাগ হচ্ছে যে অসুস্থ শরীর নিয়ে পড়াতে কেন এলি। আগামীকাল তোমার আসার দরকার নেই। বাসায় ভালো করে রেস্ট নাও, রাতে খেয়ে আর একটা নাপা খেয়ে নিও। আর বাড়ি ফিরে কাউকে বলো মাথায় জলপট্টি দিয়ে দিতে।
স্নেহা আর কিচ্ছু বলে না, মাথা নত করে চুপচাপ বেরিয়ে যায়। অয়নকে সক্রিয় দেখায়, সে কিছুটা দায়িত্ব নিয়েই আম্মুকে বলে, আমি বাইক নিয়ে পিছু যাই, রাস্তা আবার মাথা ঘুরিয়ে পড়লে সেফলি পৌঁছালে থানায় চলে যাব। আচ্ছা বাবা, সাবধানে থেকো। রাতে তাড়াতাড়ি বাসায় এসো, দেরি হলে মেন ডোর দিয়ে এসো, অন্ধকারে গলি টলি সেফ না। নিতুনদের বাসা থেকে স্নেহা যখন বেরিয়েছে তখন সন্ধ্যা প্রায়। রাস্তার চারিপাশে ঘন গাছগাছালি থাকায় অন্ধকার যেন দ্রুতই নেমে এসেছে। স্নেহা 1 মিনিট দাঁড়িয়ে থেকেও কোনো রিক্সা পায় না, তাই সে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে ব্যাগ হাতড়ে ফোনটাও বের করে, সরাসরি কল করে দুপুরের সেই নাম্বারটায়। বেশ অনেকক্ষণ রিং হয় কিন্তু কলটা রিসিভ হয় না। স্নেহা আতঙ্কে আবার জমে যাচ্ছে। এক হাতে নিজের মাথার চুলগুলোকে মুঠো করে ধরে। ঠিক সেই মুহূর্তে তার পাশে এসে থামে একটা বাইক। বাইকে বসে থাকা অয়ন উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করছে, এই ঠিক আছেন? খারাপ লাগছে আবার? হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। ততক্ষণ আমাদের চ্যানেলের অন্য কোনো গল্প এনজয় করুন। ধন্যবাদ।